গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা চলে এসেছি পার্ট নাম্বার 25 এবং ক্লাসটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এটা যে আমরা এই আরআরবি এনটিপিসি যে পিওয়াইকিউ সিরিজটা চালাচ্ছিলাম এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চালাচ্ছিলাম, যেটাতে প্রত্যেকটা ক্লাসে 15টা করে কোয়েশ্চেন থাকছিল এবং তার সাথে অনেক ডেটা থাকছিল। এই যে সিরিজটা, এই সিরিজের এটা আজকে লাস্ট ক্লাস এবং মাঝখানে আমরা দুদিনের গ্যাপ নেব এবং দুদিনের গ্যাপের পরে আমরা একটা জিকে এক্সপ্রেস সিরিজ চালাবো, যেখানে পার ক্লাসে 50 to 60 কোয়েশ্চেন থাকবে। এত বেশি এক্সপ্লেনেশন প্রত্যেক কোয়েশ্চেনের থাকবে না, অল্প এক্সপ্লেনেশন থাকবে এবং সেখানে আমরা আমাদের মোটিভ এটাই থাকবে যে কত বেশি এমসিকিউ সলভ করা যায়, ঠিক আছে? এবং সেখানেও আমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা আমাকে শুধু এটা বলো যে আমি প্রত্যেকটা ক্লাসেই কি মিক্সড কোয়েশ্চেন রাখবো, নাকি কোনো একটা ক্লাসে দুটো সাবজেক্ট রাখলাম, তারপরে ক্লাসে সাপোজ ফার্স্ট ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফি, সেকেন্ড ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফি রাখতে হবে, কারণ হিস্ট্রি জিওগ্রাফি 60টা কোয়েশ্চেনে তো শেষ হবে না। দেন নেক্সট ক্লাসে আমরা পলিটি, ইকোনমি করতে পারি, তারপরে সায়েন্সের দুটো আলাদা ক্লাস করতে পারি, আর কিছু স্ট্যাটিক পোর্শনটা আলাদা করতে পারি। এটা করব নাকি তোমরা কোনটা চাইছো, যে প্রত্যেকটা ক্লাসেই সমস্ত সাবজেক্ট থাকবে? এই জিনিসটা আমাকে একটুখানি জানিও। এটা তোমাদের সবারই মতামত আমি জানতে চাইছি, তাই ক্লাসের প্রথমেই জানালাম। শেষ পর্যন্ত কতজন থাকো সেটা তো আমি জানি না। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which of the following places is not correctly matched with the passes located at? নিচের কোন স্থানটি অবস্থান গিরিপথের সাথে সঠিকভাবে মিলছে না? আমরা গিরিপথ পার্টটা পড়িনি, পাসেস পার্টটা পড়িনি, তাই আজকে পাসেস পড়বো এবং সব যতগুলো ইম্পর্টেন্ট পাসেস আছে সব পড়ে নেব। অপশন এ হচ্ছে বানিহাল পীরপাঞ্জল, অপশন বি হচ্ছে জেলিপলা জাস্কর, অপশন সি জোজিলা গ্রেটার হিমালয়, অপশন ডি হচ্ছে খারদুংলা লাদাখ মাউন্টেন রেঞ্জ। কোন পাসটার সাথে তার যে লোকেশন সেটা মিলছে না? সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেলিপলা জাস্কর, এটা সঠিকভাবে মিলছে না। আমরা দেখবো পাসেসের লোকেশন গুলো। ওকে, তো ফার্স্ট হচ্ছে জম্মু কাশ্মীরে। ফার্স্ট জম্মু কাশ্মীরে কি কি পাস মনে রাখতে হবে? এখানে দেখো, এটা হচ্ছে বানিহাল পাস। এখানে যেটা নোট করার মতো, এই ম্যাপটা তোমরা দেখে থাকবে, পাসেসের ক্লাস যেই করো যেখানেই করো এইরকম টাইপেরই ম্যাপ থাকে। তো এখানে দেখো বানিহাল পাস যেটা তোমার কানেক্ট করছে জম্মু টু শ্রীনগর, ঠিক আছে? জম্মু টু শ্রীনগর, এই জায়গাটা হচ্ছে জম্মু, এই জায়গাটা হচ্ছে শ্রীনগর। আচ্ছা, পীর পাঞ্জাল পাস যেটা হচ্ছে তোমার, এটাও কিন্তু তোমার জম্মু টু শ্রীনগরই কানেক্ট করছে। এই যে এটা হচ্ছে পীর পাঞ্জাল পাস, এটাও তোমার জম্মু টু শ্রীনগর কানেক্ট করছে। তারপর হচ্ছে তোমার জজিলা পাস, জজিলা পাস কানেক্ট করছে, জজিলা পাস এটা শ্রীনগর, এটা হচ্ছে লে, এটা শ্রীনগর, এটা লে, তাহলে জজিলা পাস কানেক্ট কাকে করছে না, লে টু শ্রীনগর। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে কারাকোরাম পাস দেখতে পাবো আমরা এই ওপরটাতে। এখানে দেখো মিনতিকা পাস, তারপর হচ্ছে আঘিল পাস যেটা লাদাখে অবস্থিত, লানাং পাস, পেনসিলা, ছাংলা, ইমিসলা, এগুলো সবই হচ্ছে তোমার লাদাখ রিজিয়নে পড়ছে। এই পার্টটা এখানটা তোমার লাদাখ রিজিয়নে পড়ছে। আচ্ছা, আর এখানে মনে কি রাখবে, এখানে দেখো উমিংলা পাসটা দেওয়া নেই। উমিংলা পাস, উমিংলা পাস যেটা হচ্ছে তোমার হাইয়েস্ট মোটরেবল পাস, হাইয়েস্ট মোটরেবল পাস। ওকে, আচ্ছা। আর এখানে মনে রাখবে, জাস্ট ঠিক আছে, এই কটাই পাসের নামগুলো খেয়াল রাখবে। এই পার্টটাতে রয়েছে তোমার যে পাসগুলো, আঘিল পাস, তারপর এখানে খারদুংলা মনে রাখবে, খারদুংলা ইম্পর্টেন্ট। আগে খারদুংলা ছিল হাইয়েস্ট মোটরেবল পাস, কিন্তু এখন হচ্ছে উমিংলা পাসটা হচ্ছে হাইয়েস্ট মোটরেবল পাস, যেটা এই জায়গাটাতে অবস্থিত, এইখানটাতে পড়ে উমিংলা। ওকে, নেক্সট স্টেট এটা, আচ্ছা এটা জম্মু কাশ্মীর তো দেখে বোঝাই যাচ্ছে, তবুও লিখে দিই জে এন্ড কে অ্যান্ড লাদাখ রিজিয়ন। নেক্সট হচ্ছে এটা কোন স্টেট বলো তো? এইটা কোন স্টেট? এটা তোমার পড়ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে, সরি,
হিমাচল প্রদেশে এখানে খেয়াল রাখবে রোটাং পাস, বারালাচা পাস, সিপকিলা পাস আর দেবসা পাস। কি কি পাস বললাম? এখানে হচ্ছে রোটাং পাস, বারালাচা পাস, সিপকিলা পাস আর দেবসা পাস। এই যে সিপকিলা পাস রয়েছে, এই সিপকিলা পাস দিয়ে কোন নদী এন্টার করে? সিপকিলা পাস দিয়ে কোন নদী এন্টার করে? কোন নদী ভারতবর্ষে প্রবেশ করে? খেয়াল রাখবে এখানে সিপকিলা পাস দিয়ে প্রবেশ করে হচ্ছে সুতলেজ রিভার। এখানটা দিয়ে সুতলেজ রিভার প্রবেশ করে, সুতলেজ বা শতদ্রু। আচ্ছা, এই যে এখানটায় রয়েছে তোমার বারালাচা পাস, বারালাচা পাস তোমার কানেক্ট করছে লাহুল স্পিতি ভ্যালি, এটা হচ্ছে লে আর এটা হচ্ছে লাহুল স্পিতি ভ্যালি, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে লাহুল স্পিতি ভ্যালি, লে টু লাহুল স্পিতি ভ্যালি। রোটাং পাস, রোটাং পাস হচ্ছে এটা, এটা লাহুল স্পিতি, এর নিচে রয়েছে হচ্ছে মানালি, এই জায়গাটা হচ্ছে মানালি। তো এই রোটাং পাস কানেক্ট করছে তোমার মানালিকে লাহুল স্পিতি ভ্যালির সাথে, এবং এই রোটাং পাসেই আছে তোমার অটল টানেল। অটল টানেলটা হচ্ছে লংগেস্ট হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল, লংগেস্ট সিঙ্গেল টিউব টানেল, যেটা 9.02 কিলোমিটার। খেয়াল থাকবে তাহলে ওই বারালাচা পাস যেটা, সেটাই হচ্ছে তোমার অটল টানেল এবং সেটা কানেক্ট করছে মানালি টু, সরি বারালাচা বলছি কেন, রোটাং পাস এখানে লিখে দিচ্ছি, মানালি টু লাহুল। ওকে, আচ্ছা, সিপকিলা পাস দিয়ে হচ্ছে তোমার শতদ্রু নদী প্রবেশ করছে, এটা হচ্ছে হিমাচল প্রদেশে। এবার হচ্ছে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে কি কি পাস পাস মনে রাখতে হবে? মুলিংলা, নীতি পাস, লিপু লেক এবং মানা পাস। ঠিক আছে, মুলিংলা, নীতি পাস, লিপু লেক। এই যে লিপু লেক, এটা হচ্ছে ট্রাই জাংশনে অবস্থিত, ঠিক আছে? এটা ট্রাই জাংশনে অবস্থিত। কোন কোন ট্রাই জাংশন? দেখো, এদিকটা হচ্ছে চায়না, এদিকটা হচ্ছে নেপাল, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। চায়না, নেপাল এবং ইন্ডিয়া। এই যে লিপু লেক আর এখানে একটা অঞ্চল আছে কালাপানি, এই লিপু লেক আর কালাপানি এটাকে নেপালের গভর্নমেন্ট তাদের নতুন যে কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল সেখানে নিজেদের টেরিটরি বলে দাবি করেছিল। এখান দিয়ে একটা নদী যাচ্ছে কালী নদী, এবং সেই কালী নদীর যে এই সাইডের টেরিটরি, সেটা গোটা নেপাল তাদের নিজেদের টেরিটরি বলে দাবি করে। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে সিকিম। সিকিমের দুটো পাসই মনে রাখতে হবে, সিকিমের দুটো পাস মনে রাখতে হবে, একটা হচ্ছে নাথুলা আর একটা হচ্ছে জেলিপলা। এই দুটোই দেখো, নাথুলা যে পাসটা রয়েছে, নাথুলা পাসটাও কিন্তু তোমার এখানে চীন, এখানে হচ্ছে ভুটান, এখানে ইন্ডিয়া, ট্রাই জংশনে অবস্থিত, ঠিক আছে? আর জেলিপলা ভুটান এবং ইন্ডিয়ার মাঝখানে অবস্থিত। নেক্সট হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশ বুমডিলা, তারপরে বুমডিলাটা ইম্পর্টেন্ট, এখানে দিহাং পাসটা ইম্পর্টেন্ট, এখানে ধিপার, তারপর হচ্ছে এখানে তোমার লেখাপানি পাস, এই পাসগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ অবস্থিত। বুমডিলা হচ্ছে এখানে তোমার এই পার্টটা অরুণাচল প্রদেশে পড়ছে, এই নিচেরটা আসাম। তো এই নর্থ ইস্টের পাস গুলো কিন্তু খেয়াল রাখবে। এইখানটা দিয়ে তোমার ব্রহ্মপুত্র নদী এন্টার করছে, এই 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 যে তোমার বেনটা হচ্ছে না, এই যে বেনটা হচ্ছে, এখানটা দিয়েই তোমার ব্রহ্মপুত্র নদী এন্টার করছে। আচ্ছা, next question. Which of the following state in India had the lowest poverty ratio in 2011-12 as per the Economic Survey of 2013-14 released by the Ministry of Finance, Government of India? ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত 2013-14 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2012
সরি 11-12 সালে ভারতের কোন রাজ্য দরিদ্রের অনুপাতে সব থেকে কম ছিল? হরিয়ানা, কেরালা, গুজরাট নাকি কর্ণাটকা? আমি বলেছিলাম যে লিটারেসি রেট যেখানে বেশি সেখানে তোমার পভার্টি লাইন কম। তো সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালাতে হচ্ছে সব থেকে কম মানে লোয়েস্ট পভার্টি রেশিও দেখা গেছিল। Next question. The estimation of poverty line in India based on the survey conducted by which of the following? ভারতের দরিদ্র সীমার অনুমান নিম্নলিখিত কার দ্বারা পরিচালিত জরিপের উপর ভিত্তি করে করা হয়? মানে কোন অথরিটি বা কোন অর্গানাইজেশন এই পভার্টি লাইনটা তৈরি করার জন্য এস্টিমেট করার জন্য সার্ভে কন্ডাক্ট করে? মিনিস্ট্রি অফ ফিনান্স, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নাকি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হচ্ছে সঠিক উত্তর। আর একটা স্ট্যাটিস্টিক্যাল অফিস রয়েছে যেটা হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমরা বলবে। এবং এখানে খেয়াল করো যে সার্ভেটা প্রকাশ করছে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, ঠিক আছে? যে পভার্টি লাইনের সার্ভে হচ্ছে সেই সার্ভেটা কন্ডাক্ট করছে এনএসও, কিন্তু সেই সার্ভেটা রিলিজ করছে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স। ওকে, next question number 4. Pandit Narayan was associated with which of the following musical instrument? পণ্ডিত রামনারায়ণের নাম কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে সম্পর্কিত? রুদ্রবীণা, সারেঙ্গি, সারদ নাকি মোহনবীণা? কোনটার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সারেঙ্গির সাথে সম্পর্কিত রামনারায়ণের নাম। এছাড়া আর কার কার নাম মনে রাখবে সারেঙ্গির সাথে সম্পর্কিত? সারেঙ্গির সাথে সম্পর্কিত হচ্ছে বুন্দু খান, সাকুর খান। ওকে, আচ্ছা, শারদের সাথে সম্পর্কিত নাম কি মনে রাখবে? আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, হাজি আলী খান, এগুলো হচ্ছে সব শারদের সঙ্গে সম্পর্কিত। কি কি নাম বললাম? আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান। দেখো নাম মনে থাকবে, আকবর, আলাউদ্দিন, সব সব শারদের সাথে সম্পর্কিত। আচ্ছা, হাফিজ আলী খান, এই সব নামগুলো হচ্ছে শারদের সঙ্গে সম্পর্কিত। ওকে, রুদ্রবীণার সাথে সম্পর্কিত নাম বলো। রুদ্রবীণার সাথে সম্পর্কিত নাম হচ্ছে সাদাত আলী খান, আসাদ আলী খান। নামগুলো দেখো একই টাইপের, আসাদ আলী খান আর হচ্ছে তোমার জিয়া মহিনুদ্দিন ডাগার। জিয়া মহিনুদ্দিন ডাগার, এদের নাম মনে রাখলেই হবে। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে বলবে মোহন বীণার সাথে সম্পর্কিত একজন এক্সপোনেন্টের নাম। আমরা এটা পড়েছিলাম যে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলোকে, এরপরে বোধহয় একটা সরি কোশ্চেনটাই গেল আমার নষ্ট হয়ে। আচ্ছা, এখানে লিখছি ইনস্ট্রুমেন্ট গুলোকে 4টে ভাগে ভাগ করতে পারি, তাই তো? কি কি 4টে ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে কর্ডোফোন, ইংলিশে বলা হয় কর্ডোফোন, এটাকে আর বলা হয় তেন্দুয়া বাদ্যযন্ত্র। তেন্দুয়া, কর্ডোফোনটা দেবে না, তোমাকে তেন্দুয়া বাদ্যযন্ত্র দেবে, যেটা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, যেমন গিটার বা ধরো বীণা, এগুলো হচ্ছে সবই কর্ডোফোন। ওকে, আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার হচ্ছে এরোফোন, যেটা হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলা হয় সুশির বাদ্যযন্ত্র। উইন্ড ইনস্ট্রুমেন্ট যেমন হচ্ছে ফ্লুট বা তোমার শাহনাই, এগুলো হচ্ছে তোমার এরোফোন। খেয়াল রাখবে শাহনাইকে বলা হয় মঙ্গল বাদ্যযন্ত্র না এরকম কিছু একটা নাম আছে, যে কোনো শুভ কাজে শাহনাই বাজানো হয়, তাই জন্য শাহনাইকে তোমার বলা হয় একটা শুভ কাজের লক্ষণ, যেহেতু বিয়ে বা অন্নপ্রাশন মানে এরকম কোনো শুভ কাজের সময় শাহনাই বাজানো হয়। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে মেমব্রেনোফোন,
মেমব্রেনোফোন মানে কি? যেগুলো হচ্ছে তোমার একটা স্ট্রেচ মেমব্রেন থাকবে, অ্যানিমেলের একটা স্ট্রেচ মেমব্রেন থাকবে, যেমন ভাবে তবলা, তবলার যে 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 পার্টটাতে আর কি তোমার হাত দিয়ে বাজানো হয় সেটা চামড়াটাকে স্ট্রেচ করে তারপর সেটাকে সেলাই করা হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে মেমব্রেনোফোন, এবং সেটার নাম হচ্ছে আভান আভান্ডিয়া বাদ্যযন্ত্র, আভান্ডিয়া বাদ্য, ইয়া, ওকে। স্ট্রেচ মেমব্রেন থাকে। আর একটা হচ্ছে তোমার যেটাতে কিছু একটা স্ট্রাইক করা হয়, যেটাকে বলা হচ্ছে ইডিওফোন, যেটাকে বলা হয় তোমার ঘানাবাদ্য, যেটা যেমন হচ্ছে ড্রাম, ঠিক আছে, কিছু একটা মানে তোমার অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটাকে স্ট্রাইক করা হচ্ছে, ইট স্ট্রাইকস, ইট ভাইব্রেট when struck। এক্সাম্পল এখানে লিখে রাখো, যেমন হচ্ছে এটা তবলা, এটা হচ্ছে তোমার ড্রাম, এটা হচ্ছে তোমার গিটার, এটা হচ্ছে তোমার ফ্লুট। তাহলে মনে থাকবে। আচ্ছা, অন্নপূর্ণা দেবী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? অন্নপূর্ণা দেবী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তাল, একতারা, রুদ্রবীণা নাকি সুরবাহার? অন্নপূর্ণা দেবী ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সুরবাহার, সুরবাহারের সঙ্গে সম্পর্কিত তিনি সুরবাহার বাজাতেন। অন্নপূর্ণা দেবী কে ছিলেন বলতো? অন্নপূর্ণা দেবী সম্মানে এনার ফ্যামিলি মেম্বারদের নামও আমি তোমাদেরকে বলেছিলাম। অন্নপূর্ণা দেবী কে ছিলেন বলতো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, which Indian musician and sitar player is the founder of the National Orchestra of India? ভারতের সঙ্গীতজ্ঞ এবং সেতার বাদক কে ভারতের জাতীয় অর্কেস্ট্রারের প্রতিষ্ঠাতা? অপশন এ হচ্ছে আয়েঙ্গারি শ্যাম সুন্দরম, অপশন বি হচ্ছে রবিশঙ্কর, অপশন সি হচ্ছে কৃষাণ মহারাজ, অপশন ডি হচ্ছে শাহিদ পারভেজ খান। এই কোয়েশ্চনটা করার একটা হিন্ট হচ্ছে সিতার প্লেয়ার দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর, তার সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন পড়েছি। ভারত রত্ন পেয়েছিলেন 1999-এ, এবং তিনি তার যে অটোবায়োগ্রাফি, তার নাম কি ছিল? অটোবায়োগ্রাফির নাম ছিল হচ্ছে মাই লাইফ মাই মিউজিক। এনার ভারত রত্নটা আমার মনে থাকে, কেন বলতো মনে থাকে? কারণ আমার ডেট মানে ইয়ার অফ বার্থের সাথে কনসাইড করে, তার জন্য 1999-এ, এবং তার বইয়ের নাম হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, a money bill should be returned to the Lok Sabha within dash days by Rajya Sabha either with recommendation or without recommendation। একটি অর্থ বিল সেটা কত দিনের মধ্যে রাজ্যসভায় ফেরত পাঠানো উচিত, কোনো সুপারিশ সহ অথবা কোনো সুপারিশ ছাড়াই? 8, 21, 14 নাকি 10? এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বেশ ডেপথের কোয়েশ্চেন। একটা মানি বিল সেটা কতদিনের মধ্যে রাজ্যসভাকে লোকসভাতে রিটার্ন পাঠাতে হবে, রেকমেন্ডেশন অথবা ছাড়া অথবা রেকমেন্ডেশন সহ? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 14 দিনের মধ্যে একটা মানি বিলকে লোকসভায় ফেরত পাঠাতে হবে। যে কোনো বিল সেটাতে যখন প্রেসিডেন্টের সাইন হয়ে যায় তখন সেটা অ্যাক্ট হয়ে যায়, এটা আমরা জানি। যখন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করে দেয়, প্রেসিডেন্টস অ্যাপ্রুভাল পেলে সেটা অ্যাক্ট হয়ে যায়, এইটুকু তো আমরা জানি। এবার বিল কত রকমের হতে পারে? বিল হতে পারে অর্ডিনারি বিল, হতে পারে মানি বিল, আর হতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, এইবার যে কোনো অর্ডিনারি বিল সেটা রাজ্যসভাতে উপস্থাপন হতে পারে, আবার লোকসভাতে উপস্থাপন হতে পারে। এখানে রাজ্যসভা এবং লোকসভা এদের ইকুয়াল পাওয়ার রয়েছে সেই অর্ডিনারি বিলের উপর, ঠিক আছে, ইকুয়াল পাওয়ার থাকে। ওকে, এবং এখানে প্রেসিডেন্ট
প্রেসিডেন্টের যে ভিটো পাওয়ার রয়েছে, প্রেসিডেন্টের যে তিনটে ভিটো পাওয়ার রয়েছে, একটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো, একটা অ্যাবসলিউট ভিটো এবং একটা পকেট ভিটো, এই তিনটে ভিটো পাওয়ারই কিন্তু প্রেসিডেন্ট অর্ডিনারি বিলের ওপর লাগাতে পারে, তিনটে ভিটো পাওয়ারই অর্ডিনারি বিলের ওপর লাগাতে পারে। এবং এখানে ইকুয়াল পাওয়ার থাকে রাজ্যসভা এবং লোকসভা, যে কোনো একটা হাউসে ইন্ট্রোডিউস হতে পারে যে কোনো অর্ডিনারি বিল, সেই হাউস থেকে পাস হওয়ার পরে সেটা সেকেন্ড হাউসে যাবে এবং সেকেন্ড হাউসে পাস হওয়ার পরে তারপরে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিলে তারপরে সেটা অ্যাক্ট হয়ে যাবে। অর্ডিনারি বিলের ক্ষেত্রে যদি দুটো সভা মানে একই মতামতে না আসতে পারে তাহলে প্রেসিডেন্ট সেক্ষেত্রে জয়েন্ট সিটিং রাখতে পারবে, জয়েন্ট সিটিং রাখতে পারবে। মানি বিল এখানে খেয়াল রাখবে যে এখানে শুধুমাত্র এটা লোকসভাতেই উপস্থাপন করা যেতে পারে, রাজ্যসভাতে এটা উপস্থাপন করা যেতে পারে না, এবং মানি বিল উপস্থাপন করার জন্য প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন লাগে, প্রেসিডেন্টকে প্রায়র নোটিশ দেওয়া হয়, এবং মানি বিলের ক্ষেত্রে শুধুমাত্র সাসপেন্সিভ ভিটো ইউজ করতে পারে প্রেসিডেন্ট। যেখানে আমরা মানি বিল সম্পর্কে পড়বো কত নম্বর আর্টিকেলে রয়েছে। এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, এই ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে পাওয়ার রয়েছে দুটো হাউসেরই, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে কোনো রকমের ভিটো পাওয়ার থাকে না, নো ভিটো পাওয়ার। ওকে ওকে, আচ্ছা খেয়াল রাখবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায় তাহলে প্রেসিডেন্ট সেটা একবার রিটার্ন করতে পারে পার্লামেন্টের কাছে, একবার রিটার্ন করার পরে পার্লামেন্টে যদি সেই বিলটা উইথ অর উইদাউট এনি চেঞ্জেস সেটা আবার পাস হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট কিন্তু ম্যান্ডেট, এখানে প্রেসিডেন্ট বাধ্য সেই বিলটার ওপর সাইন করতে, ঠিক আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ওপর প্রেসিডেন্ট তার অ্যাসেন্ট দিতে কিন্তু বাধ্য। এবং খেয়াল রাখবে মানি বিল এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের জন্য কোনো নো জয়েন্ট সিটিং, কোনো জয়েন্ট সিটিং এর আহ্বান করা যায় না। জয়েন্ট সিটিং কে আহ্বান করেন? প্রেসিডেন্ট করেন। কে প্রিসাইড করেন? না, লোকসভার যে স্পিকার থাকে তিনি প্রিসাইড করেন। এবার এখানে আমরা একটু মানি বিল সম্পর্কে পড়ি। মানি বিল ইম্পর্টেন্ট, মানি রিলেটেড যে কোনো জিনিসই ইম্পর্টেন্ট। আচ্ছা প্রথমে কে ডিসাইড করবে যে কোনটা মানি বিল কোনটা মানি বিল নয়? সেটা ডিসাইড কে করবে? কোন হাউসে এটাকে উপস্থাপন করা হচ্ছে? লোকসভাতে উপস্থাপন করা হচ্ছে। যখন লোকসভাতে উপস্থাপন করা হচ্ছে তখন স্পিকার অফ লোকসভা ডিসাইড করবে যে সেটা মানি বিল না মানি বিল নয়। স্পিকার, লোকসভার স্পিকার লিখতে হবে, লোকসভার স্পিকার নির্ধারণ করবেন কোন বিল মানি বিল কিনা। ঠিক আছে, এই মানি বিল কথাটা বাংলাতে কি জঘন্য দেখতে লাগছে, সেই প্রীতি প্রীতি সিরিজের মতো জঘন্য, জঘন্য দেখতে লাগছে, এটাকে ইংলিশে লিখি। মানি বিলের এক্সাক্ট বাংলা আমার জানা নেই। আচ্ছা মানি বিল রয়েছে আর্টিকেল 109 এ বলা হয়েছে প্রসিডিওর অফ মানি বিল ইন দ্য পার্লামেন্ট। প্রসিডিওর ফর মানি বিল ইন পার্লিয়ামেন্ট। ওকে, আর আর্টিকেল 110 বলা হয়েছে ডেফিনেশন অফ মানি বিল। তো মানি বিল বললেই সবাই হুড়মুড় করে 110 চলে যায়, কিন্তু যদি জিজ্ঞেস করে যে প্রসিডিওর অফ মানি বিল মানে একটা মানি বিল পার্লামেন্টে কিভাবে প্রসেস করবে, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, সেটার উপর কি কাজ রয়েছে, সেটা লোকসভার কত পাওয়ার রয়েছে, রাজ্যসভার কত পাওয়ার রয়েছে, প্রেসিডেন্ট তার উপর কি রাখতে পারে না রাখতে পারে, এগুলো সব কিন্তু 109 বলা হয়েছে। 110 বলা হয়েছে ডেফিনেশন অফ মানি বিল, কাকে মানি বিল বলবো সেটা ডিফাইন করা হয়েছে। কনস্টিটিউশনে খুব কম জিনিসই আছে যেগুলো ডিফাইন করা হয়েছে, তার মধ্যে কিন্তু মানি বিল একটা যেটা ডিফাইন করা হয়েছে। এবং 111 এখানে বলা হয়েছে পাওয়ার অফ প্রেসিডেন্ট রিগার্ডিং অ্যাসেন্ট টু বিলস। পাওয়ার অফ প্রেসিডেন্ট রিগার্ডিং
assent to bills. ওকে, আচ্ছা এখানে খেয়াল রাখবে এই যে 109তেই কিন্তু ছিল যে তোমার রাজ্যসভা লোকসভাকে 14 দিনের মধ্যে উইথ অর উইদাউট রেকমেন্ডেশন বিলটা ফেরত পাঠাতে হবেই, এবং যদি লোকসভা সেটাকে অ্যাকসেপ্ট করে তো ভালো, যদি রিজেক্ট করে তাও রাজ্যসভার কিন্তু কিছু করার নেই। মানে রাজ্যসভা এখানে কিছুটা মানে নীতি আয়োগের মতো কাজ করে, মানে সে কিছু রেকমেন্ডেশন দিতে পারে, সেটা যদি লোকসভার মেম্বারদের মনে হয় যে সেটা অ্যাডপ্ট করবে তো ইটস ভেরি গুড অ্যান্ড ফেয়ার, বাট যদি নাও করে তাহলে কিন্তু রাজ্যসভার খুব বেশি কিছু করার নেই। তার মানে মানি বিলের ক্ষেত্রে লোকসভা অনেক বেশি পাওয়ারফুল দেন রাজ্যসভা, রাজ্যসভা সেই অর্থে খুব বেশি পাওয়ার কিন্তু মানি বিলের ক্ষেত্রে নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে কি ভিটোটা বলে দেবো, ছেড়ে দাও। Which of the following commission recommended that the appointment of governor should be non-partisan? নিম্নলিখিত কোন কমিশন সুপারিশ করেছিলেন যে রাজ্যপালের নিয়োগ নির্দলীয় হওয়া উচিত? ফজল আলী কমিশন, রাজমান্ডার কমিশন, সারকারিয়া কমিশন নাকি মন্ডল কমিশন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সারকারিয়া কমিশন। ফজল আলী কমিশন কিসের সাথে সম্পর্কিত? ফজল আলী কমিশন হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এবং স্টেট রিঅর্গানাইজেশন কমিটির সঙ্গে সম্পর্কিত। আমরা যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ফার্স্ট গঠিত হবে 1953-তে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1953-তে, এবং এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কি করবে না লিঙ্গুইস্টিক বেসিসে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট গঠন করার জন্য বলবে, এবং মানে গঠন করার দাবি উঠবে তখনই এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হবে। এরপরে সেকেন্ড একটা কমিশন যেটা হচ্ছে ধর কমিশন, ধর কমিশন গঠিত হবে, যেখানে তোমার থাকবে হচ্ছে যা নামটা বলে, হ্যাঁ এসকে ধর, এসকে ধরের চেয়ারম্যানশিপের ধর কমিশন গঠিত হবে। এরপরে হচ্ছে তোমার জেভিপি কমিশন, যেটা এটা হচ্ছে 1948-এ, এটা তার আগেই গঠিত হয়েছিল, এবং জেভিপি কমিশন এটা 1948-এ, এবং এই দুটো কমিশনই কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে যে স্টেট তৈরি করার যে দাবি উঠেছিল সেটাকে রিজেক্ট করে দেবে। রিজেক্ট দ্য আইডিয়া of states formed on linguistic basis. ওকে, এরপরে আমরা দেখব যে তোমার অনশন হবে অন্ধ্রপ্রদেশ যে স্টেট রয়েছে, সেখানে অন্ধ্রপ্রদেশ স্টেটটা ফর্ম করবে ইন দ্য ইয়ার অফ 1953, কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফ্লেজেড অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হবে 1st নভেম্বর 1956-এ, যেখানে তোমার হায়দ্রাবাদেরও কিছু এরিয়া ছিল যেখানে তেলুগু স্পিকিং লোকজন ছিল, সেটাকেও তোমার প্রিভিয়াসলি যেটা 1953-তে তৈরি হয়েছিল সেটার সাথে অ্যাড করে দেওয়া হবে। এবং এখানে এই যে স্টেটটা গঠিত হবে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। যে ফজল আলী কমিশন, ফজল আলী কমিশন রয়েছে, এই ফজল আলী কমিশন এটা গঠিত হয় 1953-তে, এবং যার চেয়ারম্যান ছিলেন ফজল আলী, এবং তিনি লিঙ্গুইস্টিক বেসিসে যে স্টেট রিঅর্গানাইজ হতে পারে সেটা অ্যাকসেপ্ট করেন, কিন্তু তিনি রিজেক্ট করেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট পলিসি। accepted language as a basis for state reorganization, but rejected one state, now one language, one state policy. Okay,
আচ্ছা, এবং এই ফজল আলী কমিশনের রেকমেন্ডেশনে 14টা স্টেট এবং 6টা ইউটি ক্রিয়েট করা হয়েছিল। খেয়াল থাকবে। এরপরে আগে স্লাইডটা এসো, সরকারিয়া কমিশন তো দেখলাম, এবং এটা খেয়াল রাখবে যেখানে সেন্টার স্টেট রিলেশন অনেক সময় অপশনে দিয়ে দেয়, সেক্ষেত্রেও সরকারিয়া কমিশনই হবে। সেন্টার স্টেট রিলেশন। আচ্ছা, আর এই যে মন্ডল কমিশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠিত হয়েছিল। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের দুটো কমিশন, একটা হচ্ছে কেলকার কমিশন ইন দ্য ইয়ার অফ 1953, আর একটা হচ্ছে তোমার মন্ডল কমিশন ইন দ্য ইয়ার অফ 1979। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, একটা হচ্ছে কেলকার কমিশন in the year of 1953, আর একটা হচ্ছে মন্ডল কমিশন যেটা হচ্ছে in the year of 1979. Okay, next question. Which of the following is not a constitutional body in India? নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট হিউম্যান রাইট কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়া। কোনটা কনস্টিটিউশনাল বডি নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্টেট হিউম্যান রাইট কমিশন ইজ নট এ কনস্টিটিউশনাল বডি। খেয়াল রাখবে, কনস্টিটিউশনাল বডি হচ্ছে সেই সমস্ত বডি যেটা কনস্টিটিউশনে তার জন্য একটা আর্টিকেল, একটা অ্যাটলিস্ট একটা কনস্টিটিউশনে কোনো আর্টিকেল মেনশন আছে, কোনো আর্টিকেল মেনশন আছে, তাদেরকে বলছি আমরা কনস্টিটিউশনাল বডি। এবং স্ট্যাটুটরি বডি কাদেরকে বলছি? স্ট্যাটুটরি বডি হচ্ছে যখন কোনো অ্যাক্টের মাধ্যমে কোনো মানে কোনো আইনের মাধ্যমে কোনো একটা বডি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটুটরি বডি। এবং নন স্ট্যাটুটরি বডি কাদেরকে বলা হচ্ছে? যদি কোনো এক্সিকিউটিভ, নন স্ট্যাটুটরি বডি কোনো এক্সিকিউটিভ কাজের জন্য যখন কোনো বডি তৈরি করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নন স্ট্যাটুটরি বডি। স্টেট হিউম্যান রাইট কমিশন ইজ নট এ কনস্টিটিউশনাল বডি, কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন is a constitutional body. খেয়াল থাকে জানো। নেক্সট কোয়েশ্চেন, ইউপিএসসি, স্টেট পিএসসি, ইলেকশন কমিশন, এই সবগুলো সম্পর্কে আর্টিকেল আছে, তোমরা বলবে কোন কোন আর্টিকেলে কি কি মেনশন আছে। পড়েছি, আমরা ডিসকাস করেছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য লোকাল কমিউনিটিজ অফ মার্চেন্ট ওয়ার নোন অ্যাজ ড্যাশ ইন দ্য বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর সাম্রাজ্যের স্থানীয় বণিক সম্প্রদায়কে কি নামে পরিচিত ছিল? রাচ্চাবরুস, নরপতিস, কুদিরাই চেট্টিস নাকি গজপতিস? বলো, এটা ভালো কোয়েশ্চেন। কারা কারা উত্তর করতে পারছো 10 নম্বর কোয়েশ্চেনটার আমাকে কমেন্ট সেকশনে বলো, মানে পরে যারা ক্লাস দেখছো তারাও বলো যে উত্তর করতে পেরেছো। আমি বেশ খুশি হব এই কোয়েশ্চেনটা উত্তর করতে পেরে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কুদিরাই চেট্টিস বলা হতো। নরপতি কাদেরকে বলা হতো? নরপতি বলা হতো তোমার বিজয়নগর এম্পায়ারের লোক, মানে বিজয়নগর এম্পায়ারের রুলারদের বলা হতো, ঠিক আছে? বিজয়নগর রুলারদের বলা হতো বা এদের কিংদের বলা হতো। গজপতি বলা হতো যারা হচ্ছে তোমার উড়িষ্যা প্রদেশে রাজত্ব করতো, তাদেরকে বলা হতো গজপতি। এবং অশ্বপতি কাদেরকে বলা হতো? অশ্বপতি বলা হতো বাহমানি কিংদেরকে, বাহমানি কিংদেরকে, কারণ তারা ঘোড়ার ট্রেড করতো তুর্কিদের সাথে, আমি বলেছিলাম। নেক্সট কোয়েশ্চেন 11. The Aryan lived in the land known as Sapta Sindhu, land of 7 rivers. Which of the following was not a part of it? আর্যরা সপ্ত সিন্ধু নামে পরিচিত ভূমিতে বাস করত, নিম্নলিখিত কোনটি এর অংশ ছিল না? রাভি, ঝেলাম, ইন্দাস আর শিপ্রা। কোনটা ছিল না?
ইজি কোয়েশ্চেন এটা। অপশন ডি হচ্ছে সিপ্রা। সিপ্রা বা ছিপ্রা এর এর নদী, এই নদীটির তীরে কোন শহরটি অবস্থিত? উজ্জয়িনী। উজ্জয়িনী শহর অবস্থিত এবং যেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে অবস্থিত। রাভি, ঝিলাম, ইন্দাস, এই যে তিনটে রিভার রয়েছে, তোমরা এই তিনটে রিভারের যে এনশিয়েন্ট নাম আছে সেই এনশিয়েন্ট নামগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, মানে এই যে আরিয়ান টাইম পিরিয়ডে, বেদিক টাইম পিরিয়ডে বেদে এই তিনটে নদী এবং আর সাথে কি আছে? ইন্দাস, ঝিলাম, রাভি, সুতলেজ, ঝিলাম, রাভি, সুতলেজ, আর একটা কোথায় গেল? বিয়াস এবং সরস্বতী। 1 2 3 4 5 6, আর একটা নদী কোথায় গেল? ইন্দাস, ঝিলাম, রাভি, সুতলেজ, বিয়াস, সরস্বতী, এই রে আর একটা নদীর নামই মনে পড়ছে না। জাস্ট এ মিনিট। ইরাবতী। ইরাবতী তো রাভি না? বিএস, ইরাবতী, চন্দ্রভাগা। চন্দ্রভাগা ইজ চন্দ্রভাগার নামটা কি? মাথা থেকে পুরো বেরিয়ে গেছে আমার, মানে একদমই ব্ল্যাঙ্ক লাগছে। এটা তো বাংলা নামটা। ইন্দাস, রাভি, চেনাব। চেনাব, চেনাব। চন্দ্রভাগার বাংলা নামটা। তাহলে এই যে সাতটা নদী, রাভি, ঝেলাম, ইন্দাস, সুতলেজ, বিয়াস, সরস্বতী আর চেনাব, এই সাতটা নদীর তোমরা বলবে হচ্ছে এনশিয়েন্ট নাম, আর এই সাতটা নদীকে সপ্ত সিন্ধু বলা হতো। Next question, question number 12. Which of the following was the capital of Mahajanapad Gandhara in 16th BC? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? হস্তিনাপুর, মথুরা, তক্ষশিলা নাকি বারাণসী? গান্ধার, গান্ধার ছিল তক্ষশিলা। আগের দিনের ক্লাসেই আমি 16টা মহাজনপদ এবং সেটা বর্তমানে কোথায় অবস্থিত এবং তাদের ক্যাপিটাল কোথায় কোথায় সেটা কিন্তু পড়িয়েছি, একদম যেন ছকটা পুরো মুখস্থ থাকে। নেক্সট কোয়েশ্চেন, শিফটিং কাল্টিভেশন ইন আন্দামান নিকোবর আইল্যান্ড ইজ নোন অ্যাজ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্থানান্তরিত চাষকে কি বলা হয়? পডু, দীপা, ব্রিঙ্গা নাকি কুমারী? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দীপা বলা হয়। দীপা আর কোথায় বলা হয়? ছত্তিশগড়ের বাস্তার রিজিয়নে। কুমারী কোথায় বলা হয়? ওয়েস্টার্ন ঘাটে। পডু কোথায় বলা হয়? অন্ধ্রপ্রদেশে। Question number 14. Rivers such as Ganga and Son confluence through a dash Mahajanapad in ancient India. গঙ্গা এবং সোনের মধ্যে নদীগুলি প্রাচীন ভারতের একটি জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হতো। কোন জনপদের মধ্য দিয়ে মানে গঙ্গা এবং সোনের মাঝখানে কোন জনপদ উপস্থিত ছিল? কম্বোজ, কোশালা, মগধ নাকি মাটা? কোন জনপদ বলছি, কোন জনপদ উপস্থিত ছিল? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মগধ। মগধের উত্থান আমরা দেখি যে 16টা মহাজনপদের মধ্যে মগধই সব থেকে শক্তিশালী মহাজনপদ হিসেবে উঠে আসবে এবং তার একটা কারণ হচ্ছে মগধ যে সিটিটা ছিল বা যে জনপদটা ছিল সেটা ভীষণ ফার্টাইল ছিল এবং এখানে ভীষণ ভালো রকমের চাষবাস হতো এবং মানুষের লোকজন, এখানে ল্যান্ড অনেক বেশি ফার্টাইল ছিল যেহেতু গঙ্গা এবং গঙ্গার বেসিনে অবস্থিত। সোন হচ্ছে গঙ্গার একটা ট্রিবিউটারি। আমরা দেখবো যে গঙ্গার যে রাইট ব্যাংক ট্রিবিউটারি গুলো রয়েছে সেখানে সোন এসে যুক্ত হবে গঙ্গার সাথে এবং এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে এখানটা অনেকটা ফার্টাইল ল্যান্ড ছিল এবং এখানে চারিদিক থেকে মগধ যে সিটিটা ছিল সেটা পাহাড় দিয়ে ঘেরা ছিল, যার জন্য মগধকে অ্যাটাক করা অতটা ইজি ছিল না, তাই মগধের আমরা উত্থান দেখতে পাবো। Last question আজকে, the flat ring of a small icy bodies that revolve around the sun beyond the orbit of the Neptune planet is called. নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে সূর্যের চারপাশে ঘুরতে থাকা ছোট ছোট বরফের বস্তু একটি সমতল বলয় সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? ক্লাউড, ব্লো স্নক, অ্যাস্টেরয়েড বেল্ট নাকি কিউপার্স বেল্ট? ছোট ছোট বরফের বস্তুর যেটা তোমার সূর্যের চারিদিকে ঘুরতে থাকে সেটাকে বলা হয় কিউপার্স বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় দেখা যায়? অ্যাস্টেরয়েড বেল্ট দেখা যায় মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে, কালকেই আমরা পড়েছি।
বৃহস্পতির মাঝে দেখা যায় এবং কিউপার্স বেল্ট দেখা মাঝে লিখছে কিউপার্স বেল্ট দেখা যায় একদম নেপচুনের পরে। নেপচুন হচ্ছে সেই তোমার গ্রহ যেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে প্রেডিক্ট করা হয়েছিল, ঠিক আছে? মানে যখন আমরা ইউরেনাসের টিল্ট দেখছিলাম, ইউরেনাস টিল্টেড রোলিং প্ল্যানেট বলা হয়, একদম টিল্ট হয়ে আছে 90 ডিগ্রি 98 ডিগ্রি অ্যারাউন্ড ইজ অ্যাক্সিস টিল্ট হয়ে আছে, এবং তখন বলা হয়েছিল যে ইউরেনাসের বিহেভিয়ার দেখে প্রেডিক্ট করা হয়েছিল যে এর পরে নিশ্চয়ই একটা কোনো হেভি মাস বালা কিছু আছে যেটা এর যে বিহেভিয়ার সেটাকে ইনফ্লুয়েন্স করছে। তাই নেপচুনকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে, ম্যাথামেটিক্যাল প্রেডিকশনের মাধ্যমে ফাউন্ড করা হয়েছিল, ঠিক আছে? ওকে, এখানে একটা না কতগুলো ইনফরমেশন আমি একটুখানি দিয়ে দিই। কিউপার্স বেল্ট যখন আসলো, প্লুটো তো আমাদের ড্রফ প্ল্যানেট, লার্জেস্ট এবং ব্রাইটেস্ট ড্রফ প্ল্যানেট। আচ্ছা, খেয়াল রাখবে এই যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে একটা ড্রফ প্ল্যানেট আছে যেটার নাম হচ্ছে সেরাস। যেটা এই অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত এবং এটা হচ্ছে সব থেকে কাছে, মানে একদম ক্লোজেস্ট ড্রফ প্ল্যানেট, ঠিক আছে? closest dwarf planet, সব থেকে কাছের বামন গ্রহ। ওকে ওকে, আচ্ছা, আগের দিন আমরা নেবুলা পড়েছি, ঠিক আছে? সুপারনোভা কি? সুপারনোভা হচ্ছে যখন কোন একটা স্টার এক্সপ্লোশন হয়ে যায়, একটা স্টার যখন নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এই যে আকাশের মধ্যে এত স্টার দেখতে পাই, যখন আমরা সেই স্টারটাকে এখন এই মুহূর্তে দেখছি, উই নেভার নো যে স্টারটা আদেও এক্সিস্ট করছে না করছে না। হতে পারে ওই স্টারটা থেকে লাইটটা আমাদের চোখের কাছে এসে পৌঁছাতে এত বছর, এত মিলিয়ন্স অফ ইয়ার সময় লাগছে, যে ওই স্টারটা যেখানে রয়েছে হয়তো আজকের দিনে সেটা আর এক্সিস্টই করছে না। লাইটটা তো ওখান থেকে যাত্রাপথ শুরু করেছিল অনেক বছর আগে, কিন্তু সেটা আমাদের কাছে যখন এসে পৌঁছাচ্ছে তখন যে সেই স্টারটা আদেও রয়েছে কি রয়েছে নেই সেটা কিন্তু আমরা শিওরলি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সেই স্টারটার অ্যাকচুয়াল পজিশন আমরা ক্যালকুলেট করতে পারছি। তো সুপারনোভা হচ্ছে এক্সপ্লোশন অফ আ সান না, এক্সপ্লোশন অফ স্টার, ঠিক আছে? ব্ল্যাক হোল সম্পর্কে তো তোমরা কিছু না কিছু পড়েইছো। যদি কেউ তোমার ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকো তাহলে সেখানে ব্ল্যাক হোলের সাথে সাথে ওয়ার্ম হোলের সম্পর্কেও পড়েছো না, মানে দেখেছো। যদি কেউ না দেখে থাকো মুভিতে ইন্টারস্টেলার, এখন বোধহয় হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, তাই মানে একবার অ্যাটলিস্ট মুভিটা দেখো, মানে অল টাইম ফেভারিট। এবং যতই সায়েন্স ফিকশন চলে আসুক, যা কিছু চলে আসুক, ইন্টারস্টেলার ইজ ওয়ান কাইন্ড অফ মুভি যেটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারি যে ফিউচার প্রেডিক্ট করা একটা মুভি। কারণ যেই টাইমে ইন্টারস্টেলারে ব্ল্যাক হোল দেখানো হচ্ছে বা ওয়ার্ম হোল দেখানো হচ্ছে, সেই টাইমে কিন্তু না তো আমাদের কাছে ব্ল্যাক হোলের ছবি ছিল, না তো ওয়ার্ম হোলের কোনো মানে কি বলবো একটা ভিজুয়ালাইজেশন কিছু ছিল না। ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা ছিল, ব্ল্যাক হোলের একটা সলিউশন ওয়ার্ম হোল হতে পারে, সেটাও ছিল, বাট যে ভিজুয়াল এফেক্টটা দেখানো হয়েছে এক্স্যাক্টলি ওরকমই হবে সেটা কিন্তু সেই মুহূর্তে জানা ছিল না। তো ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর হাই গ্র্যাভিটি আছে, ঠিক আছে? যেখানে প্রচুর হাই গ্র্যাভিটি রয়েছে, আ প্লেস ইন দ্য স্পেস উইথ ইমেন্স গ্র্যাভিটি, যেখানে যা কিছু দেওয়া হবে সেটা সে অ্যাবজর্ব করবে, ওখান থেকে ডেটা বের করতে দেবে না। আর ঠিক ব্ল্যাক হোলের উল্টো হচ্ছে ওয়ার্ম হোল, যেখানে গ্র্যাভিটি একদম কম, মানে যেখান থেকে সমস্ত ডেটা সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ম হোল। কনসেপ্ট অনেক বেশি ক্রিটিক্যাল, বাট আমি সোজা ভাষায় যেটুকু তোমাদের লাগবে, যদি কোয়েশ্চেনও আসে এটাই জিজ্ঞেস করবে যে ব্ল্যাক হোল কি, তখন তোমাকে বলতে হবে যেখানে প্রচুর ইমেন্স গ্র্যাভিটি রয়েছে সেটাই হচ্ছে ব্ল্যাক হোল, এবং ব্ল্যাক হোলেরই একটা সলিউশন হচ্ছে ওয়ার্ম হোল। ওকে, এভাবে বলবেন একটা
একটা সলিউশন আপনি কেন বলছেন? একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কতগুলো সলিউশন হতে পারে? অনেকগুলো সলিউশন হতে পারে। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ি না শ্রীধর আচার্য, যেখানে ধরো এখানে আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 লিখি, এক্স এর ভ্যালু প্লাস 2 ও হতে পারে মাইনাস 2 ও হতে পারে। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো সলিউশন হতে পারে, তাহলে একটা মাল্টি ডাইমেনশনাল কোয়ান্টাম ইকুয়েশনে কতগুলো সলিউশন হতে পারে? তো ব্ল্যাক হোলের যে ইকুয়েশনটা আমরা পাই, আইনস্টাইন দিয়েছিলেন যে ইকুয়েশনটা, সেখান থেকে একটা সলিউশন বেরিয়ে আসে ওয়ার্ম হোল। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল অপশন কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পভার্টি এলিভেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের দরিদ্র বিমোচন কর্মসূচি নয়? ওকে, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, রুরাল হাউজিং ইন্দিরা আবাস যোজনা, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, নাকি নমামি গঙ্গে? কোনটা পভার্টি এলিভেশন প্রোগ্রাম নয় জিজ্ঞেস করেছে, মানে দরিদ্রদের সাহায্য করতে কোন প্রোগ্রামটা লঞ্চ করা হয়নি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নমামি গঙ্গে, নমামি গঙ্গে প্রজেক্ট। নমামি গঙ্গে প্রজেক্টকে গঙ্গার যে অববাহিকা, গঙ্গার তীরবর্তী অনেকগুলো সিটিকে ডেভেলপ করার জন্য এবং গঙ্গাকে ক্লিন করার জন্য একটা প্রজেক্ট চালানো হয়, সেটাই হচ্ছে নমামি গঙ্গে প্রজেক্ট। ওকে, ক্লিয়ার? তো এই পর্যন্তই ক্লাস। আজকে 16টা কোয়েশ্চেন ছিল। কার কেমন লাগলো? এটা আজকে লাস্ট ক্লাস ছিল এই সিরিজের, এবং তোমাদেরকে যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনটার উত্তর আমাকে দেবে যে তোমরা কি চাইছো, যে একটা ক্লাসে সবগুলো সাবজেক্ট নিয়ে হচপচ করি, নাকি একটা ক্লাসে দুটো সাবজেক্ট মিনিমাম, সাপোজ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর পলিটি অ্যান্ড ইকোনমি, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স, স্ট্যাটিকের ক্ষেত্রে স্ট্যাটিক রাখি, এরকম ভাবে আমরা ক্লাসটা ডিজাইন করবো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনে মিনিমাম 60 কোয়েশ্চেন থাকবে। বি প্রিপেয়ার ফর ইট। ওকে, থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।